নমস্কার। আজকের আলোচনা এমন একজনকে নিয়ে যাকে ঘিরে সব সময় প্রচুর আগ্রহ দেখা যায়, আবার বিতর্কও কম নেই। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটেই আমরা তসলিমা নাসরিনের জীবন আর কাজের কিছু দিক বোঝার চেষ্টা করব। তিনি শুধু একজন লেখক নন, এই তথ্যগুলো বলছে তিনি একাধারে চিকিৎসক, নারীবাদী চিন্তাবিদ, আবার ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং মানবাধিকার কর্মীও বটে। অনেকগুলো পরিচয়। ঠিক তাই। আর দেখুন, শুরুতেই একটা জরুরি বিষয় কিন্তু এখানে উঠে আসছে। মানে তার পরিচিতিটা কিন্তু এক জায়গায় বা একটা পরিচয়ে আটকে নেই। তিনি জন্মসূত্রে বাংলাদেশী আমরা জানি, কিন্তু এখন তার সুইডিশ নাগরিকত্বও আছে। এই যে দুটো সত্তা, এটা কিন্তু তার অভিজ্ঞতার পরিধিটাকেও বেশ খানিকটা বাড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর তার লেখার যে মূল ফোকাস, মানে কেন্দ্রবিন্দু, সেটা হলো নারী নির্যাতন আর ধর্মের বেশ কঠোর সমালোচনা। এই দুটোই খুব স্পর্শকাতর বিষয়। আর এই লেখার জন্যেই, যেমনটা এখানকার বিবরণে বেশ স্পষ্ট করেই বলা আছে, তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। কিন্তু এর একটা অন্য পিঠও আছে, মানে একটা ডার্ক সাইড। এই একই লেখার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। একরকম নির্বাসিত জীবনই তো কাটাচ্ছেন তিনি। এমনকি তার বিরুদ্ধে ফতুয়া, জীবননাশের হুমকি, এসবের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। একদম। এখানেই তো বিষয়টা বেশ জটিল হয়ে ওঠে। একদিকে তার কাজের জন্য এত বড় স্বীকৃতি, আবার সেই কাজের জন্যই দেখুন কি চরম ব্যক্তিগত ঝুঁকি। এই তথ্যগুলো থেকে এটাও জানা যাচ্ছে যে তার লেখা নাকি ৩০টারও বেশি ভাষায় অনুবাদ হয়েছে। ৩০টার বেশি? হ্যাঁ, এটা কিন্তু মোটেও কম কথা নয়। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, তার বলার ভঙ্গি, সেগুলো কিন্তু শুধু বাংলাদেশের গণ্ডিতে আটকে থাকেনি। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পাঠকের কাছেও পৌঁছেছে, তাদের নাড়া দিয়েছে। তাহলে এই যে এত রকম পরিচয়, আবার লেখার এত আন্তর্জাতিক ব্যাপ্তি, এর শুরুটা কোথায়? মানে তার ব্যক্তিগত জীবন বা পড়াশোনা নিয়ে এই তথ্যগুলো কি বলছে? এই সূত্রগুলো বলছে তার জন্ম ময়মনসিংহে ২৫শে আগস্ট ১৯৬২ সালে। আর পড়াশোনার দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে তিনি ১৯৮৪ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন, মানে এমবিবিএস ডিগ্রি। ও আচ্ছা। অর্থাৎ কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন একজন প্র্যাকটিসিং ডাক্তার। একজন চিকিৎসক, এটা কিন্তু মানে একটু ভাবার মতো বিষয়। আমরা সাধারণত ডাক্তারদের দেখি নিরাময়কারী হিসেবে, তাই না? মানুষের শারীরিক কষ্ট কমানোর কাজ তাদের। সেখান থেকে তিনি কলম ধরলেন এবং এমন সব বিষয় নিয়ে লিখলেন যার সমাজে রীতিমতো আলোড়ন ফেলে দিল, এমনকি তাকে দেশ ছাড়া পর্যন্ত হতে হলো। এই যে ট্রান্সফরমেশনটা, এটা নিঃসন্দেহে তার জীবনের একটা বিরাট নাটকীয় মোড়। অবশ্যই। এবং তার এই যে ডাক্তারি পেশার ব্যাকগ্রাউন্ড, সেটা তার পরের জীবনের কাজের দর্শনকে কোনোভাবে প্রভাবিত করেছে কিনা, সেটা একটা গভীর প্রশ্ন। কিন্তু এখানকার তথ্য সরাসরি এমন কোনো যোগসূত্র দেখানো নেই, তবে এটা ভাবাটা খুব অস্বাভাবিক নয়। একজন ডাক্তার হিসেবে তিনি তো মানুষের যন্ত্রণা খুব কাছ থেকে দেখেছেন, বিশেষ করে নারীদের শারীরিক বা মানসিক কষ্টগুলো। হ্যাঁ, সেটা তো দেখারই কথা। তো সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা কি তার লেখার ভেতরের ক্ষোভ বা প্রতিবাদের ভাষাটাকে আরও ধারালো গড়ে তুলেছিল? এটা একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে। আর তার কাজের স্বীকৃতির ব্যাপারটা, এখানে তো বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারের নাম দেখছি, যেমন সখারভ পুরস্কার, সিমোন দে বুভুয়া পুরস্কার, ইউনেস্কো মদনজিৎ সিং পুরস্কার। একটা ভারতীয় পুরস্কারের নামও আছে দেখছি, আনন্দ পুরস্কার। এগুলো নিশ্চয়ই তার কাজের গুরুত্বটা তুলে ধরে। নিঃসন্দেহে এই পুরস্কারগুলো কিন্তু শুধু একটা সম্মাননা নয়, এগুলো তার কাজের যে নির্দিষ্ট কিছু দিক, সেগুলোর প্রতি আন্তর্জাতিক সমর্থনেরও একটা প্রতীক। যেমন ধরুন সখারভ পুরস্কার, এটা ইউরোপিয়ান পার্লামেন্ট দেয় মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকার রক্ষার অবদানের জন্য। এই পুরস্কারটা পাওয়া মানে হল আন্তর্জাতিক মহল তার লড়াইটাকে মুক্ত চিন্তার লড়াই হিসাবে গুরুত্ব দিয়ে দেখছে। তার মানে ব্যাপারটা এরকম দাগাচ্ছে যে যেখানে হয়তো তার নিজের দেশে বা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কাছে তার লেখাটা প্রচণ্ড আপত্তির কারণ হয়েছে, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বা ধরুন পশ্চিমা বিশ্বের একাংশ, তারা তার বক্তব্যকে গুরুত্ব দিয়েছে, সমর্থনও করেছে। এই তথ্যগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। সিমোন দা বোভুয়ার পুরস্কারটাও দেখুন, এটা দেওয়া হয় নারীদের স্বাধীনতা আর লিঙ্গ সমতার ক্ষেত্রে অবদানের জন্য। তসলিমা নাসরিনে যে নারীবাদী লেখা লেখি, সেটা যে আন্তর্জাতিক ফেমিনিস্ট ডিসকোর্সে একটা জায়গা করে নিয়েছে, এই পুরস্কারটা তারই একটা প্রমাণ বলা যেতে পারে। আবার ইউনেস্কো মদনজিৎ সিং পুরস্কার যেটা, সেটা দেওয়া হয় সহনশীলতা আর অহিংসা প্রসারের জন্য। এটা অবশ্য কারো কারো কাছে একটু অবাক করার মতো মনে হতে পারে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম, কারণ তার লেখার ভাষা তো অনেক সময় বেশ
তীক্ষ্ণ, কেউ কেউ আক্রমণাত্মকও বলেন। ঠিক, যিনি ধর্মীয় গোঁড়ামি বা ধরুন পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে এত ছাছাছোলা ভাষায় লিখছেন, তাকে কিনা সহনশীলতা প্রসারের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। এর মানেটা কি হতে পারে? মানে তার সমালোচনার লক্ষ্যবস্তু যারা, তাদের অসহিষ্ণুতার বিপরীতে তার অবস্থানটাকেই কি সহনশীলতার পক্ষের লড়াই হিসাবে দেখা হচ্ছে? খুব সম্ভবত তাই। অথবা এমনও হতে পারে যে পুরস্কার যারা দিচ্ছেন সেই সংস্থা মনে করছে যে দীর্ঘমেয়াদে তার লেখার মাধ্যমে যে একটা বুদ্ধিবৃত্তিক আলোড়ন তৈরি হচ্ছে, সেটা হয়তো শেষ পর্যন্ত একটা বেশি সহনশীল আর মুক্ত সমাজের দিকেই পথ দেখাবে, যদিও তার পদ্ধতি নিয়ে বিতর্ক তো ছিল, আছেও। আর আনন্দ পুরস্কারটা? আর আনন্দ পুরস্কার, ওটা মূলত বাংলা সাহিত্যে তার যে অবদান তারই একটা স্বীকৃতি, মানে তার সাহিত্যিক পরিচয়ের ওপর জোর দেওয়া হচ্ছে এখানে। সুতরাং এই পুরস্কারগুলো দেখুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার কাজের গুরুত্বটা তুলে ধরছে: মানবাধিকার, মুক্ত চিন্তা, নারী অধিকার, আবার সাহিত্য। এই যে এতগুলো পরিচয়, ডাক্তার, লেখক, নারীবাদী, মানবাধিকার কর্মী, আর এত রকম প্রতিক্রিয়া, একদিকে আন্তর্জাতিক পুরস্কার, অন্যদিকে নির্বাসন, ফতোয়া, এই সব কিছু মিলিয়েই কি তসলিমা নাসরিন চরিত্রটা এত বেশি আলোচিত, এত বেশি কন্ট্রোভার্সিয়াল? একদম। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে তো এটাই মনে হচ্ছে। তার জীবন আর কাজ কোনোটাই সরল রৈখিক নয়। অনেকগুলো স্তর আছে এখানে, অনেক আপাত বিরোধী জিনিসও আছে। তিনি একই সাথে নন্দিত আবার নিন্দিত। তার কাজের প্রভাবটা অনেক সুদূর প্রসারী, কিন্তু সেই প্রভাবের চরিত্রটা ঠিক কেমন তা নিয়ে মতভেদটা খুব প্রবল। তার লেখার যে মূল বিষয়বস্তু, নারী নির্যাতন আর ধর্মের সমালোচনা, এগুলো তো একেবারে নতুন নয়। বহু লেখক, বহু সমাজ সংস্কারক এগুলো নিয়ে আগেও কথা বলেছেন। তাহলে তসলিমা নাসরিনের ক্ষেত্রেই বিষয়টা এতটা বিস্ফোরক হয়ে উঠল কেন? এই তথ্যগুলো কি সে ব্যাপারে কোনো ধারণা দেয়? কেন এতটা রিয়াকশন হলো? সরাসরি কারণটা বিশ্লেষণ করা নেই এখানে, তবে কিছু ইঙ্গিত তো পাওয়া যায়। যেমন ধরুন তার বলার ভঙ্গিটা। তথ্যগুলো ইঙ্গিত করছে যে তিনি সম্ভবত কোনো রকম রাখটাক না রেখে কথা বলেছেন। প্রচলিত সামাজিক বা ধর্মীয় অনুভূতিতে হয়তো সরাসরি আঘাত করেছেন। তার ভাষা অনেকের কাছেই বেশ আক্রমণাত্মক মনে হয়েছে। হতে পারে। দ্বিতীয়ত, সময়কাল আর প্রেক্ষাপটও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি যে সময়ে লিখছেন, মানে ৯০-এর দশকে, তখন বিশ্বজুড়েই কিন্তু ধর্ম আর পরিচিতি নিয়ে নতুন করে নানা সংঘাত, নানা বিতর্ক দানা বাঁধছিল। তার লেখা হয়তো সেই আগুনে আরও একটু ঘি ঢেলেছিল। আরেকটা বিষয় হতে পারে তার লেখার আন্তর্জাতিক অনুবাদ আর প্রচার। আপনি বলছিলেন ৩০টির বেশি ভাষায় অনুবাদ হয়েছে? হ্যাঁ। তার মানে তো তার বক্তব্য শুধু বাংলা ভাষাভাষী পাঠকের মধ্যেই আর সীমাবদ্ধ থাকেনি। বিশ্বমঞ্চে তার এই পরিচিতিটা কি রক্ষণশীল মহলকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছিল? এটা কি সম্ভব? এটা একটা খুবই সম্ভাব্য কারণ হতে পারে। যখন কোনো লেখকের বক্তব্য আন্তর্জাতিক মহলে আলোচিত হয় এবং তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পান, তখন অনেক সময়ই স্থানীয় বা জাতীয়তাবাদী রক্ষণশীল শক্তিগুলো এটাকে এক ধরনের বাইরের হস্তক্ষেপ বা নিজেদের সংস্কৃতির ওপর আক্রমণ হিসেবে দেখে। এখানকার তথ্যগুলো স্পষ্ট করে এটা না বললেও তার নির্বাসন আর ফতোয়ার পেছনে এই আন্তর্জাতিক মনোযোগেরও একটা ভূমিকা থাকাটা খুব অস্বাভাবিক নয়। তার মানে তার কলম একই সাথে তাকে পরিচিতি দিয়েছে, আবার বিপদও ডেকে এনেছে। একটা ডাবল এজড সোর্ড আর কি। ঠিক তাই। এই সূত্রে এখানে তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। যেমন তার কয়েকটি বিবাহিত সম্পর্কের উল্লেখ আছে নির্দিষ্ট সময়কালসহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, নাইমুল ইসলাম খান এবং মিনার মাহমুদের সাথে তার বিবাহ ও বিচ্ছেদের কথা এখানে বলা আছে। হ্যাঁ, এই তথ্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে বটে। এগুলো তার জীবনেরই অংশ। তবে আমাদের এই আলোচনাটা যেহেতু মূলত তার কাজ এবং সেই কাজের প্রতিক্রিয়া কেন্দ্রিক, তাই আমরা বোধহয় ব্যক্তিগত তথ্যে খুব গভীরে না গিয়ে শুধু সূত্র অনুযায়ী উল্লেখ করেই রাখছি। আমাদের মূল ফোকাসটা থাকছে তার পাবলিক পার্সোনা, তার লেখা এবং সেই লেখার কারণে যে আলোড়ন আর পরিণতি, সেটার উপর। কারণ এই তথ্যগুলোর মূল উপজীব্য তো সেটাই। ঠিক বলেছেন। তাহলে আমরা যদি এই পর্যন্ত পাওয়া তথ্যগুলো একটু গুছিয়ে দেখি, তসলিমা নাসরিন একজন অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি পরিচিতি পেয়েছেন মূলত তার সাহসী এবং একই সাথে বিতর্কিত লেখার জন্য।
যে লেখার মূল উপজীব্য হল নারী অধিকার এবং ধর্মের একরকম নির্মোহ সমালোচনা, তাই না? এই লেখা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে, ৩০টির বেশি ভাষায় তার কাজ অনুদিত হয়েছে এবং তিনি সাখারভ পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন, যা মুক্ত চিন্তা আর মানবাধিকারের ক্ষেত্রে তার যে অবস্থান সেটাকে স্বীকৃতি দেয়। কিন্তু এই আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি একই লেখার জন্য তাকে কিন্তু চরম মূল্যও দিতে হয়েছে। তাকে দেশ ছাড়তে হয়েছে, বছরের পর বছর ধরে একরকম নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে, এবং তার বিরুদ্ধে জীবননাশের হুমকি বা ফতোয়াও জারি হয়েছে, যেমনটা এই তথ্যগুলোতে আমরা দেখলাম। এখানেই তো মূল দ্বন্দ্বটা। একদিকে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তার লড়াই, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অন্যদিকে সেই মতপ্রকাশের জেরেই সমাজে বা নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা তাকে ব্যক্তিগতভাবে চরম বিপদাপন্ন করে তুলেছে। আমাদের হাতে থাকা এই বিবরণ কিন্তু এই টানাপোড়েনটাকেই বারবার সামনে আনছে। তার মানে তসলিমা নাসরিনের ঘটনাটা শুধু একজন ব্যক্তির নির্বাসন বা পুরস্কার পাওয়ার গল্প নয়। এই তথ্যগুলো যেন আমাদের সময়ের কিছু গভীর প্রশ্নকেও সামনে নিয়ে আসছে। যেমন ধরুন, মতপ্রকাশের স্বাধীনতার সীমা আসলে কোথায়? ধর্ম, ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত কিভাবে একজন ব্যক্তিকে প্রভাবিত করতে পারে? নারী অধিকারের প্রশ্নগুলো কতটা সংবেদনশীল আর বিস্ফোরক হতে পারে? অবশ্যই তার জীবন আর কাজ এই প্রশ্নগুলোকে যেন মূর্ত করে তোলে। তিনি যেন এই দ্বন্দ্বগুলোর একটা জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন। তার কাজের বিশ্লেষণ তাই শুধু সাহিত্য আলোচনা নয়, এটা আসলে সমসাময়িক সমাজ, রাজনীতি আর সংস্কৃতিরও একটা পাঠ। অন্তত এই সূত্রগুলো সেভাবেই বিষয়টাকে উপস্থাপন করছে বলে আমার মনে হয়। তাহলে এই আলোচনার শেষে আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতেই একটা ভাবনা না হয় রেখে যাওয়া যাক আমাদের শ্রোতাদের জন্য। কোনো নতুন তথ্য আমরা যোগ করছি না, শুধু যা জানলাম তার আলোকেই। নিশ্চয়ই, বলুন। আমরা দেখলাম তসলিমা নাসরিন চিকিৎসাবিদ্যা পড়েছেন, যে পেশার মূল মন্ত্রই হল নিরাময় করা, কষ্ট লাঘব করা। সেই জায়গা থেকে তিনি এমন এক লেখা জগতে এলেন যা শুধু সমাজকে নাড়া দেয়নি, তার নিজের জীবনকেও চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, তাকে ঘরছাড়া করেছে। একজন নিরাময়কারী থেকে সমাজের সমালোচক এবং একরকম বুদ্ধিবৃত্তিক যোদ্ধা হয়ে ওঠার এই যে যাত্রাটা, এর পেছনে আসলে কি থাকতে পারে? নিরাময়ের আকাঙ্ক্ষাটা কি শুধু শারীরিক কষ্টের গণ্ডি পেরিয়ে সামাজিক ব্যাধির দিকে প্রসারিত হয়েছিল? প্রচলিত ব্যবস্থার সঙ্গে এই যে সংঘাতের পথ, জেনে বুঝেই এই পথে চলার পেছনে কোনো গভীর উপলব্ধি বা কোনো তাড়না কাজ করতে পারে? এই প্রশ্নগুলো, এই তথ্যগুলোর আলোকে আমাদের একটু ভাবাতে পারে, তাই না?